স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন পার্থ মুখার্জির কাহিনী পালঙ্ক। দিন শেষে নিজের ঘরে নিজের বিছানার কাছে ফিরে আসার মতো শান্তি আর কিছুতেই নেই। কিন্তু ধরুন আপনার সেই আদরের বিছানার কোনো গোপন অভিসন্ধি আছে, বিশেষ ক্ষমতা আছে, তখনও কি তার উপর শুয়ে ঠিক ততটাই নিশ্চিন্ত হবেন আপনি? শুনতে থাকুন পার্থ মুখার্জির কাহিনী পালঙ্ক। ট্রেন থেকে ফুলডিঙা স্টেশনে যে কজন নামল তার মধ্যে অশোকের পোশাকেই একমাত্র বাবুয়ানির ছাপ বর্তমান। তাই অখ্যাত এই স্টেশনে ইতিউতি ছড়িয়ে থাকা গ্রাম্য মানুষগুলোর প্রত্যেকেরই নজর গেল অশোকের দিকে। আকাশের মুখ সকাল থেকেই ভার, ফোঁটা ফোঁটা জল পড়ে চলেছে এক নাগাড়ে। এই অঞ্চলে অশোকের প্রথম আসা। ছাতাটা মাথায় দিয়ে পকেট থেকে একটা চিরকুট বার করে স্টেশনের কোণে এক চা দোকানিকে দেখিয়ে ঠিকানাটা জেনে নিল সে। কিছু কথা বলে সামনে রিক্সা স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে গ্রামের পথ ধরে পৌঁছে গেল মানিকপুর। বেশ গ্রাম্য পরিবেশ, তার উপর বৃষ্টির কৃপায় সবুজে সবুজ চারিদিক। বৃষ্টির জল আর চোখের জলের মধ্যে এই কিছুদিন কোনটা বেশি তাকে ভিজিয়েছে তা বলা কঠিন। মানিকপুরে চৌমাথায় নেমে সে যখন নদীর ঘাটে যাওয়ার পথ ধরল তখন বিকেলের আলোয় সন্ধ্যের অন্ধকার ভাগ বসাতে শুরু করেছে। কিছুটা পায়ে হেঁটেই ভাঙাচোরা নদী ঘাটে এসে এক জাল গোটাতে থাকা জেলেকে সে ভুবন মজুমদারের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করল। উত্তরে জেলে হাত তুলে নদীর ধারে এক আধ ভাঙা বেশ বড় একটা বাড়ি ইশারায় দেখিয়ে দিল। কিছুটা নিশ্চিন্ত হলো অশোক। দ্রুত পায়ে ভাঙা রাস্তাটা পেরিয়ে বাড়ির গণ্ডির মধ্যে প্রবেশ করল সে। নদীর পাড়ে এমন প্রকাণ্ড বাড়ি সে শুধু টিভিতেই দেখেছে। মোটা মোটা থাম আর কারুকার্য করা দেওয়ালগুলোই বলে দিচ্ছে যে এককালে বাড়ির মালিক বেশ অবস্থাপন্ন ছিলেন। বৃষ্টির ঝাপটা আর নদীর হাওয়ায় চোখ খুলে রাখাই দায়। তাড়াতাড়ি সে উঠে এলো দালানে। আলো আঁধারি মাখা পরিবেশ ভালোই লাগছে, তবে মনে শান্তি না থাকলে এসব পরিবেশে কাব্য আসে না, তা অশোক বিলক্ষণ জানে। দেখে মনে হচ্ছে বাড়ির শেষ অবস্থা চলছে, কিছুটা তার মতোই। তারও যেমন বাঁচার ইচ্ছা দিন দিন কমে আসছে। বাড়িটা দেখেও মনে হচ্ছে ভেঙে পড়তে পারলে বেঁচে যায়। রুমালে মুখটা মুছে নিয়ে দরজায় কয়েকবার কড়া নাড়ল সে। ভিতরে কয়েকটা শব্দ জানান দিল একটু সবুর করলেই দরজা খুলবে। হলো তাই। এক বয়স্ক বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে দরজা খুলেই অশোককে মাথা থেকে পা পর্যন্ত ঝাপসা চশমার ফাঁক দিয়ে যাচাই করে নিল। ভাঙা গলায় প্রশ্ন এলো, কি দরকার? ভুবন বাবু আছেন? আমি ভুবন। ও আচ্ছা, নমস্কার। একটা জরুরি দরকারে এসেছি, একটু একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। আসলে অনেক কথা, একটু বসলে ভালো হয়। নদীর ঘাটে বসবেন? অশোক সম্মতি জানায়। বৃষ্টিও থেমেছে। আচ্ছা আপনি চলুন, আমি আলোটা জেলে আসছি। অশোক নদীর ঘাটে এসে বসে। মাঝ নদীতে তখন জেলে নৌকাগুলোর লণ্ঠনের আলো জোনাকির মতো লাগছে। দলছুট পাখিগুলো বাসায় ফেরার নেশায় মত্ত। বলুন। চমকে ওঠে অশোক। বৃদ্ধ কখন যে তার পাশে এসে বসেছে খেয়াল করেনি সে। শুরু থেকেই বলি, আমার নাম অশোক রায়।
বাড়ি মুকুন্দনগরে। পেশায় একটা বহুজাতিক ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার ছিলাম। চাকরি ছেড়ে ছোট একটা ওষুধের দোকান করেছিলাম। স্ত্রী মায়া ও পুত্র বিট্টুকে নিয়ে দিব্যি সংসার কাটছিল। কিন্তু কয়েক মাস আগেই একটা দুর্ঘটনায় ছেলেটা মারা গেল, মাত্র 16 বছর বয়সে। মাফ করবেন, আসলে দোষটা আমাদেরই ছিল। আমরা স্বামী স্ত্রী একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওকে ঘরে রেখে। যদিও আমাদের কাজের মহিলা কমলাদি বাড়ি ছিল, তবু সন্ধেবেলা কিভাবে ও গ্যাস জেলে ম্যাগি করতে যায় আর সিলিন্ডার বাস্ট করে। কমলাদি তখন পাশের দোকানে কিছু কিনতে গেছিলেন। মুহূর্তে সব শেষ হয়ে যায়। এই দুঃখ বয়ে বেড়াতে পারছি না আমি। চাকরিটা ছেড়ে দিলেন কেন? আসলে শুনে থাকবেন, কয়েক বছর আগেই কিছু জাল ওষুধ বিক্রির অভিযোগে বন্ধ হয়ে যায় একটা নামী কোম্পানি। আমি সেই কোম্পানির সাথেই যুক্ত ছিলাম। এক প্রকার কোম্পানির চাপে জোর করেই কিছু টাকার লোভে ওষুধগুলো বাজারে ছেড়েছিলাম। কিন্তু কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে, শুনেছিলাম মারাও গেছিল একজন। তারপরেই সব বন্ধ হয়ে যায়। পুলিশকে টাকা খাইয়ে অবশ্য সব ধামাচাপা দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে। তারপর থেকেই নিজে ব্যবসা শুরু করি। ছেলেটাকে দেখাশোনা করতে কমলাদিকে রাখি, যদিও উনি নিজেই কাজ চাইতে এসেছিলেন। বেঁচে রেখেও নেই। কিন্তু আমার পাপের ফল কেন আমার ছেলেটাকে ভুগতে হলো বলবেন? আমার স্ত্রী তো শোকে পাথর হয়ে গেছে। বলতে পারেন ওর দোষ কি? কি নিয়ে বাঁচবো আমরা? বুঝলাম, কিন্তু আপনার জাল ওষুধে একজনের প্রাণ গেল, আপনার দুঃখ হয় না? বেশি টাকার লোভে হয়ে গেছিল। সে ঘটনা চাপা পড়ে গেছে, আর ভেবে কি হবে? এখন আমার কাছে কি চান? ছেলেটা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই বাড়িতে রাতের দিকে নানা আওয়াজ হতে থাকে। বেশিরভাগই ওর ঘর থেকে। ওর মা কয়েকবার স্বপ্নে ওকে দেখেছে, কিছু বলতে চায় ও। ওর দেখা পেতে আমরা অস্থির হয়ে থাকি, কিন্তু কিছুই দেখতে পাই না। ওর আত্মা অতৃপ্ত। কমলাদি একদিন রাতে খুব ভয় পেয়েছিল। ওর মাথার পেছনে নাকি কে এসে দাঁড়িয়েছিল অন্ধকারে। পরদিন সকালেই উনি কাজ ছেড়ে চলে যান, আর যাবার আগে আমাকে ওনার বাপের বাড়ির পাড়ায় আপনার ঠিকানা দেন। বলেন আপনি নাকি আত্মার সাথে যোগাযোগ ঘটাতে পারেন। আমার সমস্যা একমাত্র আপনি মেটাতে পারবেন। আমি আমার মৃত ছেলের সঙ্গে যোগাযোগ করে জানতে চাই ওর কি কষ্ট, কি বলতে চাই ও। বুঝলাম সব, কিন্তু সব তো বহু বছর বন্ধ করে দিয়েছি। এই শরীরে আর পেরে উঠে না। দয়া করে না বলবেন না। অনেক আশা নিয়ে দূর থেকে আসছি। ওর মার অবস্থা আমার চেয়েও খারাপ। নিজেকে শক্ত করুন, আমি দেখছি কি করা যায়। দেখুন, এ কাজে বেশ ঝুঁকি। তার আগে আপনাকে ভেবে দেখতে হবে পারবেন কি না। নিশ্চয়ই পারবো। আপনি শুধু বলুন কি করতে হবে আমায়। আসলে আত্মার সাথে যোগাযোগ আমি ঘটাই না, ঘটায় আমার বাড়ির একটা পুরনো পালঙ্ক। পালঙ্ক মানে খাট? আগে হ্যাঁ, প্রথমে কেউ বিশ্বাস করে না,
অবশ্য না করারই কথা, কিন্তু একবার ওতে শুলেই সব অবিশ্বাস বিশ্বাসের গণ্ডি মিলেমিশে এক হয়ে যাবে। ব্যাপারটা একটু খুলেই বলি। আমার পিতামহ হরিদেব মজুমদার তার কনিষ্ঠ কন্যাকে কলেরায় হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েন। জমিদারিতে আর মন ছিল না তার। আমার বাবার উপর সব দায়িত্ব অর্পণ করে শান্তির খোঁজে এক সন্ন্যাসী সাধুর আশ্রমে চলে যান। নিজের মেয়ের মৃত্যুর দুঃখ বলতে দিন রাত সাধুর সেবার কাজে মন দেন। বহু বছর তার সেবা ভক্তি দেখে সন্ন্যাসী খুব খুশি হয়ে হরিদেব বাবুকে কিছু চাইতে বলেন। কিন্তু তখনও সেই মেয়ের কথাই তার মাথায় চলছে। তিনি তার মৃত মেয়েকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাধু কিছু ভেবেই পিতামহকে ডেকে আশ্রমের পিছনের জঙ্গলে নিয়ে যান। মন্ত্র উচ্চারণ করে নিজের হাত দুটো একটা সেগুন গাছে রেখে তাতে কি সব চিহ্ন এঁকে দেন আর বলেন, এই নে, এই গাছ কেটে তার কাঠ দিয়ে একটা পালঙ্ক বানাবি। অতি সাধারণ একটা পালঙ্ক। তাতে গদি পেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, তবে রোজ শুবি না, ঠিক আছে? যেদিন মেয়েকে দেখতে ইচ্ছে হবে শুবি। শুয়ে ঘুম আসবেই, আর এলেই পরলোকের দরজা খুলে যাবে তোর সামনে। এক অন্ধকার জগতে প্রবেশ করবি ঘুমের মধ্যেই। অনেক চেনা পরিচিত আত্মা দেখতে পাবি এদিক ওদিক, কিন্তু ঘুমের আগে যার কথা মনে করে শুবি তাকেই খুঁজবি, ঠিক দেখতে পাবি। তার চোখ মুখ তোকে বলে দেবে সে ওই জগতে কেমন আছে। তাকে স্পর্শ করার চেষ্টা করবি না, কিন্তু দূরে দূরে থাকবি। দেখা হয়ে গেলেই বেরিয়ে আসবি ওই জগৎ থেকে। ঘুমও ভেঙে যাবে সঙ্গে সঙ্গে, কিন্তু কিছু বিষয় সাবধান থাকতে হবে। পালঙ্কের ঘরে কেউ থাকবে না শোবার সময়, আর রোজ ব্যবহার করবি না। মানুষের শরীরে এত চাপ নেওয়ার ক্ষমতা নেই, তাই কয়েক মাসেই শরীর ভেঙে পড়বে। মৃত্যু অবধারিত। আর ঘুমের ওষুধ খেতে হলে তোর নিজের আত্মা ওই জগতে হারিয়ে যাবার খুব সম্ভাবনা থাকবে। শরীর নিথর হয়ে পড়ে থাকবে আর ঘুম ভাঙবে না। সবচেয়ে যেটা ভয়ের সেটা হলো কিছু খারাপ আত্মা থাকবে এই সুযোগে তোর অনিষ্ট করার। তারা ভয় দেখাবে, এই জগতে ঢুকতে চাইবে, কিন্তু শুধু তোর মেয়ের কথাই ভাবতে থাকবি। তাহলে ঠিক এসব এড়িয়ে যেতে পারবি। কিরে, খুশি তো? হরিদেব বাবু আনন্দে আত্মহারা হয়ে ফিরে আসেন এখানে। তারপর লোক নিয়ে গিয়ে গাছ কাটিয়ে শহরে নিয়ে গিয়ে সেই পালঙ্ক বানিয়ে আনেন। তারপর থেকেই শুরু হয় আমাদের বংশের করুণ পরিণতি। পিতামহ মেয়েকে দেখতে প্রায় রোজই ওতে শুতে থাকেন। কারোর সাথে এই বিষয়ে কোনো আলোচনাই তিনি করতেন না। ওই ঘরে ঢোকার অনুমতি কারোর ছিল না। ক্রমে তার শরীর ভাঙতে থাকে। 6 মাসের মধ্যেই তিনি ওই ঘুমের মধ্যেই মেয়ের কাছে চলে যান। এরপর বহু বছর ওটা পড়েই ছিল। আমাদের পরিবারের আর্থিক অবস্থাও খারাপ হতে শুরু করে। বাবা তখন প্রিয়জন হারাদের ওতে শুতে দেওয়ার জন্য টাকা নিতে শুরু করেন। আমি তখন কলকাতায় মামার বাড়িতে থাকতাম। শুনেছিলাম বাবাও নাকি ওতে ঘুমাতে শুরু করেন। কিছুদিন পর তিনিও আর ওঠেননি।
যারা শুতো তারা বারবার ওটাতে শুতে চাইত। আমিও এককালে ওই অর্থের বিনিময়ে বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলাম, কিন্তু দিনকাল পরিবর্তন হলো, বিয়ে করে সংসারী হলাম, মফস্বলে একটা কাজও করতে শুরু করলাম, ওটাকে ভুলেই গেলাম। আমার মেয়ে হলো, মেয়ে বড় হলো, মেয়ের বিয়ে হয়েছিল শহরে, শহরেই কাজকর্ম করে এখন। সপ্তাহে কয়েকদিন এসে রান্না বান্না কেনাকাটা করে দিয়ে যায়, এই তো আজ সকালেও রান্না করে দিয়ে গেছে। আমার বউ মারা গেলেন সিঁড়ি থেকে পড়ে, যদিও আমার সন্দেহ ওকে কেউ ঠেলে দিয়েছিল, কারণ ওই পালঙ্ককে ভর করে কিছু অশুভ আত্মা এই জগতে ঢুকতে চাইতো। যারা ঢুকে পড়ত তারা এখানেই আশেপাশে অনিষ্ট করত। রাতের বেলা ওই ঘরে কত শব্দ শুনতে পাই এখনো? হ্যাঁ, বাড়ির চারদিকেই তো তাদের উপস্থিতি টের পাই। গোটা বাড়ি ঠান্ডা হাওয়াতে শিরশির করে, অন্ধকারগুলো ধোঁয়াটি লাগে। ছাড়ুন, আপনি ভয় পাবেন আবার। অশোক ঘাড় নাড়ে, বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। বুঝলেন তো এবার কেন আপনাকে সাবধান করছিল? অন্ধকার হয়ে গেছে, ঘরে চলুন। বৃদ্ধকে অনুসরণ করে অশোক ঘরে প্রবেশ করে। বেশ ঠান্ডা লাগছে। সারাদিন বৃষ্টিতে প্রকৃতি যেন চারিদিকে ঘুম জড়ানো মায়া সৃষ্টি করেছে। আশেপাশে একটা আওয়াজও নেই। নদীর ওপারে কয়েকটা টিমটিমে আলো মানুষের অস্তিত্ব জানান দিচ্ছে। পুরনো আমলের বাড়ি, ভিতরটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি। টিমটিম করে কয়েকটা আলো জ্বলছে। সেই আলোতে অন্ধকার যতটা না দূর হচ্ছে, তার চেয়ে বেশি আলো আঁধারি পরিবেশ তৈরি হচ্ছে। নিজের ছায়াতেই চমকে ওঠে অশোক। আসলে কারেন্টের বিল বাঁচাতে বেশি আলো জ্বালাই না। সমস্যা হচ্ছে না তো আপনার? না না, কোনো সমস্যা নেই। আপনাকে কিছু আর্থিক সাহায্য করে যেতে চাই। না না, আপনার সাহায্য হলেই খুশি হব। আসেন এই ঘরে। দালানের একেবারে শেষ ঘরটা খোলে বৃদ্ধ। ওই যে সেই পালঙ্ক। উঁকি মেরে অশোক দেখার চেষ্টা করে। অল্প আলোতে পালঙ্কটাকে যেন চার পেয়ে কোনো দানব মনে হয় তার। এক দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে থাকে সে। এই ঘরে আসুন। বৃদ্ধর ডাকে হুঁশ ফেরে অশোকের। পাশের ঘরে গিয়ে একটা পুরনো কাঠের চেয়ারে সে বসে পড়ে। কিছু খেয়ে নিন, দুর্বল শরীর নিয়ে এসব কাজ হয় না। একটা থালায় দুটো রুটি আর একটু তরকারি বাড়িয়ে দেয় বৃদ্ধ। এই দেখুন, এইসবের কি দরকার ছিল? আমাকে দিলে আপনি কি খাবেন রাতে? সে চিন্তা নেই, মেয়ে বেশি করেই রেঁধে দিয়ে যায়। খেয়ে নিন, দেরি না করাই ভালো। খাবার ঠিক ছিল তো? জল খেলেন না? সাথে জল ছিল, তবে খাবার বেশ ভালোই। মনে হলো নিজের ঘরেই খাচ্ছি। তা ভালো। এবার একটু জিরিয়ে নিন, 9টা নাগাদ ওই ঘরে যাব। আমি কয়েকটা জিনিস গুছিয়ে নিয়ে আসছি। ঘরেই থাকবেন, কোনো আওয়াজ এলে ভয় পাবেন না যেন। হ্যাঁ,
বৃদ্ধ বেরিয়ে যায়। শীত শীত করতে থাকে অশোকের, চোখ জুড়ে আসে ঘুম। বিট্টুর কথা ভাবতে থাকে সে। হঠাৎ দরজার বাইরে তাকাতেই কে যেন সরে যায়। তার দিকে কি কেউ এতক্ষণ তাকিয়েছিল? দরজার দিকে এগিয়ে যায় সে। দালানের কোণে আবছা ধোঁয়ার মতো কি একটা কুণ্ডলি পাকিয়ে আছে। গায়ে কাঁটা দিয়ে ওঠে অশোকের। ঘরে ঢুকে আসে সে। বাইরে ঠক ঠক করে দেয়ালে মাথা ঠোকার মতন আওয়াজ আসতে থাকে। ঠান্ডা আবহাওয়াতেও ঘেমে ওঠে অশোক। বৃদ্ধের আগমনে স্বস্তি পায় সে। আসুন। ভয় লাগেনি তো? না না, চলুন না। পালঙ্কের ঘরে ঢুকে আসে ওরা। দেখুন, ওটাতে শুয়ে নিজের মৃত ছেলের কথা ভাবতে থাকবেন। ওর নাম ধরে ডাকতে ডাকতে ঘুম এসে যাবে ঠিক। তারপর যা যা দেখবেন ঘুম ভাঙার পর সব মনে রাখার চেষ্টা করবেন। পুরোটাই স্বপ্নের মতো লাগবে, তবে ভয় পেয়ে ছটফট করলে আগেই ঘুম ভেঙে যাবে। আমি সেই ভোরে আসব, তার আগে ঘুম ভেঙে গেলে উঠে পাশের ঘরে চলে আসবেন। আমি থাকব, ঠিক আছে? আমি চলি। বৃদ্ধ চলে গেলে অশোক আলো নিভিয়ে পালঙ্কে উঠে শুয়ে পড়ে। আঁধার ঘরে নিজের বুকের ধুকপুকুনি নিজেই শুনতে পায় সে। জানলার বাইরে তখন ঝিঁঝি পোকাদের সমবেত সঙ্গীত পরিবেশন চলছে। ব্যাঙ ডাকছে ঠিক তারই সাথে তাল মিলিয়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে অশোক। এখন সে একটা অন্ধকার বাড়ির ভিতর দাঁড়িয়ে আছে। চারিদিকে একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ পাচ্ছে সে। একটু এগোতেই বাড়িটা তার চেনা ঠেকল। আরে, এটা তো তার নিজের বাড়ি। সে এখানে কি করছে? রান্নাঘরে দাঁড়িয়ে আছে সে। ঝাঁঝালো গন্ধটা চিনতে পেরেছে। রান্নার গ্যাসের গন্ধ বড় তীব্র। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল সে। কেউ নেই সেখানে। জানলা দিয়ে বাইরে তাকালো। পাশের বাড়ির ছাদে কেউ একটা পা ঝুলিয়ে বসে আছে মনে হলো। আরে, ওটা তো কালীপদদা। গত বছরেই গলায় দড়ি দিয়েছিল পারিবারিক অশান্তিতে। অশোককে দেখতে পেয়েছে সে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার দিকেই। পছন্দ করেনি তার অনধিকার প্রবেশ। চোখ সরিয়ে নেয় অশোক। ছেলের ঘরের দিকে যায় সে। ঘরের কোণে দাঁড়িয়ে আছে বিট্টু। ছেলেটার চোখ মুখ বিধ্বস্ত, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে ধরে রাখতে পারছে না অশোক। ছেলেটাকে জড়িয়ে ধরতে মন চায় ওর। বিট্টু হঠাৎ হাতটা তুলে অশোকের দিকে কিছু একটা দেখাতে চাইছে। কিছুই বুঝছে না অশোক। ওর ইঙ্গিত অশোকের দিকেই। অশোকের বুকের দিকে কিছু একটা দেখাতে চাইছিল সে। হঠাৎ ছেলের পিছনে আর একটা ছেলের মুখ আবছা মতো দেখতে পায় সে। এক অদ্ভুত অস্বস্তি অনুভূত হয় তার। পায়ে ঠান্ডা কিছু একটার স্পর্শে ঘুম ভেঙে যায় অশোকের। ঘেমে চান করে গেছে সে। ঘড়িতে তখন রাত 3টে। ভোর হতে আর একটু বাকি। পায়ে কি ঠেকল? পায়ের দিকে তাকায় সে, আর তৎক্ষণাৎ একটা কালো হাত যেন পালঙ্কের তলায় ঢুকে যায়। কেউ কি ছিল ওখানে? তাহলে কি বৃদ্ধের কথা অনুযায়ী কোনো অশুভ আত্মা রয়েছে এই ঘরে?
সাহস সঞ্চয় করে ঝুঁকে পড়ে পালঙ্কের তলায় তাকায় সে। অন্ধকার কাটাতে মোবাইলের আলো জ্বালে। চমকে ওঠে অশোক। একটা কালো ছায়া ঠিক যেন মানুষের আকৃতির তার মুখের দিকেই তাকিয়ে রয়েছে। চোখ দুটো যেন প্রতিহিংসার আগুনে জ্বলছে। ছেলের আত্মার পেছনে যে ছেলেটাকে দেখেছিল সে একেবারে তার মতোই গুটিসুটি মেরে রয়েছে খাটের তলায়, যেন শিকার ধরার অপেক্ষা। পালঙ্ক থেকে নামার সাহস সঞ্চয় করতে সময় নেয় সে। এক প্রকার দৌড়েই পাশের ঘরে ঢুকে পড়ে অশোক। বৃদ্ধ চমকে ওঠে। কি হলো আপনার? পালঙ্কের নিচে কে একটা। ও, আপনাকে আগেই সাবধান করেছিলাম তো। আসলে ওই আত্মাটা বোধহয় এই জগতে এসে ঢুকে পড়েছে। কদিন হলো ওই ঘর থেকে টুকটাক আওয়াজ আসতেই থাকে। আপনার কার্য সিদ্ধি হয়েছে তো? হ্যাঁ, তা হয়েছে। যাক, তাহলেই নিশ্চিন্ত। ভোর হতেই অশোক বিদায় নেয়। বাড়ি ফিরে স্ত্রী মায়াকে সব বলে। বিট্টু কি বোঝাতে চাইছিল কিছুই বুঝতে পারে না দুজনেই। সন্ধেবেলা চা খেতে খেতে হঠাৎ অশোক ভাবে, বিট্টু কি তার বুকের দিকে ইঙ্গিত করছিল, না জামার পকেটের দিকে? কিছু একটা মাথায় আসে তার। মায়াকে ডেকে কালকের জামাটা আনতে বলে। এটা তার পুরনো ওষুধ কোম্পানির জামা। পকেটের ওপর কোম্পানির লোগো আর ছোট করে কোম্পানির নাম লেখা রয়েছে। তাহলে কি তোমার পুরনো কোম্পানির সাথে বিট্টুর মৃত্যু জড়িয়ে রয়েছে? প্রশ্ন করে মায়া। সেটাই তো বুঝতে পারছি না। বিট্টুর মৃত্যুটা তো দুর্ঘটনা ছিল। দাঁড়াও, কিছু গোলমাল আছে। আমি কাল ওই পালঙ্কে শুয়ে বিট্টুর কাছে যেতে গিয়ে রান্নাঘরে গ্যাসের গন্ধ পেয়েছিলাম। তাহলে কি ও গ্যাস চালার সময় সিলিন্ডারের মুখ খোলা ছিল? বিট্টু কিছু বোঝাতে চাইছে। চট করে ল্যাপটপের সামনে বসে পড়ে অশোক। কি হলো? ওটা নিয়ে বসলে কেন এখন? দেখছি খারাপ ওষুধের জন্য মৃত ছেলেটার ডিটেলস কোথাও পাই কিনা। তোমার ওই সাংবাদিক বন্ধু তপনকে ফোন করো না। ঠিক বলেছ। তপনকে ফোন করে অশোক। ছেলেটা সম্পর্কে জানতে চায়। কিছুক্ষণ পরেই তপনের ফোন আসে। সে জানায় ছেলেটা ছাত্রাবাসে থাকত। হঠাৎ প্রচণ্ড জ্বর আর বমি শুরু হয়। তারপর ওই ওষুধ খেয়ে জ্বর আরও বেড়ে যায় আর পরদিন রাতেই মারা যায়। ছেলেটার মা সম্পর্কে কিছু তথ্য সে পেয়েছে। ছবিটা অশোককে পাঠাচ্ছে। কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে যে ছবিটা আসে তা দেখে হাঁ হয়ে যায় অশোক। এ তো কমলাদি। তাহলে কমলাদি কি ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে তার বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিল? ইচ্ছে করে গ্যাস খুলে রেখে দোকানে গেছিল? মাথা কাজ করে না অশোকের। নিজের অপরাধের এত বড় দাম দিতে হবে ভাবতেও পারেনি অশোক। পরদিন সকালে থানায় গিয়ে কমলার নামে অভিযোগ জানায় অশোক। নিজের অপরাধ আর পালঙ্কের ব্যাপারটা সন্তর্পণে এড়িয়ে যায়। তারপর সোজা ফুলডিঙার উদ্দেশ্যে রওনা হয় সে। আজ ও শোবে সেই পালঙ্কতে। ছেলেটা আরো কিছু বলতে চায় কিনা জানতে হবে তাকে। বৃদ্ধ ঠিকই বলেছিল, ওতে একবার শুলেই বারবার শুতে ইচ্ছা হয়। আসলে মানুষ বিদায় নেওয়ার সময় অনেক না বলা কথা থেকে যায়। সেগুলো জানতে চায় বারবার, মন চায়, শুধু সুযোগ আর আসে না। ওই পালঙ্কের কল্যাণে তার এই সুযোগ এসেছে। বিট্টুর খুনি ধরা পড়লে ওর আত্মা শান্তি পাবে। এসব ভাবতে ভাবতেই সন্ধেবেলা মজুমদার বাড়িতে পৌঁছে যায় অশোক। বৃদ্ধ অশোককে দেখে আশ্চর্য হয় না।
জানতাম আপনি আসবেন। যে একবার ওটাই শুতে যায় সে আবার আসে। শোবার জন্য ছটফট করছে অশোক। বৃদ্ধ বুঝতে পারে। তাড়াহুড়ো করার দরকার নেই, আগে একটু বসুন, এই নিন জল খান। জলের গ্লাস এগিয়ে দেয় বৃদ্ধ। তাড়াহুড়োতে আজ আর জল নিয়ে আসেনি অশোক। এক নিঃশ্বাসে জল খেতে খেতে সব কথা বলে সে বৃদ্ধকে। বৃদ্ধর অভিব্যক্তি দেখে মনে হয় এসব হবে সে যেন আগে থেকেই জানত। বসুন, আমি কাজ সেরে আসছি। বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে যায়। কাল থেকেই আর একটা খটকা লাগছিল অশোকের। সেই দিন রাতের বৃদ্ধের দেওয়া রুটি তরকারির স্বাদ তার খুব চেনা চেনা লাগছিল। কোথায় যেন খেয়েছিল। দেয়ালের কোণের তাকে একটা ছবির দিকে নজর গেল অশোকের। সেই দিন রাতে উত্তেজনায় খেয়াল করেনি সে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সেটার দিকে তাকিয়ে হাঁ হয়ে যায় অশোক। ছবিটি সম্ভবত মা আর ছেলের। মহিলাটি কমলা আর ছেলেটা সেই যাকে সে বিট্টুর পেছনে আর পালঙ্কের নিচে দেখেছিল। হাত পা ঠান্ডা হয়ে আসে অশোকের, চোখ বুজে আসছে। এমনটা কেন হচ্ছে? চিনতে পারছেন ওদেরকে? বৃদ্ধ এসে দাঁড়িয়েছে দরজায়। মেয়েটা আমার না মরে বেঁচে আছে শুধু আপনার জন্যে। জামাইটা দুঃখ না সইতে পেরে আত্মহত্যা করে, মেয়েটাও করতে হয়তো, এই বুড়োর মুখ চেয়েই করেনি। টাকার লোভে জাল ওষুধগুলো বাজারে ছাড়লেন আর ভাবলেন না তার কি পরিণতি হতে পারে। নাতিটা মুখে রক্ত তুলে যেদিন মরল সেদিনই আমার মেয়ে ঠিক করেছিল এর প্রতিশোধ সে নেবে। পুত্র হারানোর কষ্ট কি তা বোঝাবে আপনাকে। তবে মেয়েটা আপনাকে মারতে চায়নি, চেয়েছিল আপনি যাতে ছেলের আত্মার সাথে দেখা করতে পারেন, তাই এখানে পাঠিয়েছিল। আমিও ভেবেছিলাম আপনার অনুশোচনা আছে নিজের পাপ নিয়ে, কিন্তু দেখলাম আমি ভুল। তাই ভাবলাম আপনার মতো মানুষের উপর দয়া করা চলে না। সেই দিন রাতেও আজকের মতো জলে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, কিন্তু আপনি জল খাননি। কিন্তু আজ নাতিটা আমার বড় ভালো ছিল জানেন তো, পড়াশোনায় খুব ভালোবাসতো আমায়। ও রাতটা কষ্টে কষ্টে বাড়িটায় ঘুরে বেড়ায়, বুকটা ফেটে যায় আমার। ঘুমে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অশোক। চলুন চলুন ওই ঘরে যাওয়া যাক। পালঙ্কের সঠিক ব্যবহার আজ হবে। চলুন। অশোককে এক প্রকার ধরে ধরেই পাশের ঘরে নিয়ে যায় বৃদ্ধ। যত্ন করে পালঙ্কে শুইয়ে দেয়, ঘরের দরজা বন্ধ করে। অশোক শত চেষ্টাতেও পালঙ্ক থেকে উঠতে পারে না। একটা কালো ছায়া তার পালঙ্কের চারপাশে পায়চারি করে চলেছে। চোখগুলো তার প্রতিহিংসার আগুনে জ্বলছে। ঘুমের মেঘ তার চেতনার আকাশ কালো করে তুলছে একটু একটু করে। শেষ ঘুম অশোকের। একটু একটু করে অন্য জগতে প্রবেশ করল সে। অন্ধকার থেকে ফেরার রাস্তা নেই। শরীরটা পড়ে রইল পালঙ্কে।
ভোরের আলো ফোটার আগেই বৃদ্ধ তার মেয়ের গোপন ঠিকানায় গা ঢাকা দিল। সে বিলক্ষণ জানত অশোকের খোঁজে 2-1 দিনেই পুলিশ সে বাড়িতে আসবে। হলো তাই। 2 দিন পরেই অশোকের বডি পাওয়া গেল পালঙ্কে। বাড়ি পড়ে রইল পালঙ্ক। তবে বেশি দিন নয়, পাড়ার কয়েকটা বখাটে ছোকরা নেশার টাকা জোগাড়ের জন্য বাড়ির আসবাব একে একে বেচতে শুরু করলো। শেষে খাটটা বিক্রির ব্যবস্থা হলো। এক কাঠগোলা অল্প টাকায় ভালো খাট হাতছাড়া করল না। পালিশ করে ভালো দামেই বেচল শহরের এক দম্পতিকে। নতুন বিয়ে করে শহরে ভাড়া এসেছে তারা। বেজায় খুশি পালঙ্কটা পেয়ে। রাতগুলো দারুণ কাটতে চলেছে তাদের। আজকের গল্প পাঠে ছিলেন সায়ক আমান, বিভিন্ন চরিত্রে কৌশিক, বর্ণিশা এবং আমি তমাল। শব্দগ্রহণে নীলাভ, আবহ নির্মাণে সায়ন। আজকের গল্পটি আমরা নিয়েছিলাম খসড়া প্রকাশনী থেকে প্রকাশিত পার্থ মুখার্জির ফিরে তাকাবেন না বইটি থেকে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।